একজন এমপি ওই টিওনো অফিসে গিয়ে উনার রুমে ঢুকে উনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো ইটস নট এ অর্ডার অফ প্রেসিডেন্সি। আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ। আমি নিজেও আওয়ামী লীগ তো বলে নাই। নুরুল হক নুরুদ্দিন বলছে আমি নিজেও আওয়ামী শেষ লীগ করি নাকি? একই তো কথা। না, আমার নুরুল হক নূর বলেছে আমার পরিবারের সবাই আওয়ামী লীগ, আমি নিজেও আওয়ামী লীগ, আমি বঙ্গবন্ধুকে আমার আপনাকে আমি মা হিসাবে জানি। করতে দিতে হবে, নিজে বলতে হবে না। বলেন ধরেন আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ, আমার অমুক চাচা আওয়ামী লীগ, তমুক চাচা এমপি, অমুক চাচা চেয়ারম্যান ইত্যাদি। ফারুক হাসান, যে প্রশ্নটা আমি আবারও করতে চাই সেটি হচ্ছে নুরুল হক নূর তিনি বলেছেন, আচ্ছা আমি অনেকগুলো প্রশ্ন পাইছি, আমি একটু উত্তর জি দিই। উত্তর দেন, এই যে সমস্যা নেই, দেখেন তারপর নতুন প্রশ্ন। একটু এটা একটু শুনে না। সিভিক রয়্যাল রিসর্ট, সবুজে ঘেরা আভিজাত্য। শুরু থেকে শুনেন তাহলে বুঝবেন যে আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ, উনার চাচা বাবা সহ। আমির হামজা বলেছিলেন। জি জি, এই যে ভিডিওটা তো শুনলেন তো নাকি? তো যিনি বলেছেন আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ, আমি নিজেও আওয়ামী লীগ তো বলে নাই। নুরুল হক নুরুদ্দিন বলছে আমি নিজেও আওয়ামী লীগ নাকি? একই তো কথা। না, আমার নুরুল হক নূর বলেছে আমার পরিবারের সবাই আওয়ামী লীগ, আমি নিজেও আওয়ামী লীগ, আমি বঙ্গবন্ধুকে আমার আপনাকে আমি মা হিসাবে জানি। করতে দিতে হবে, নিজে বলতে হবে না। বলেন ধরেন আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ, আমার অমুক চাচা আওয়ামী লীগ, তমুক চাচা এমপি, অমুক চাচা চেয়ারম্যান ইত্যাদি। মানে উনি তো কখনো বলে নাই, দাবি করে নাই যে আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ কিন্তু আমি আওয়ামী লীগ না। এটা কি বলেছে? বলে নাই। বলেছে আমার সবাই আওয়ামী লীগ, আমি সুবিধা নিতে অবশ্যই। তাহলে ওই ব্যক্তি যদি আজকে জামাত ইসলামের টিকিটে এমপি হতে পারে, তাহলে এর আগেও রাজনৈতিকভাবে অনেকেই অনেক বক্তব্য দিয়েছে। তো আমি এই জন্য এই কথাটা বললাম যে বাংলাদেশের রাজনৈতিক যে সংস্কৃতি, এই সংস্কৃতিতে আমাদের নেতারা এই উদ্ভট কথা এক একজন এক এক সময় এই যে কথার মাধ্যমে ধরেন যে যেগুলো করেছে আর কি, এগুলো আমাদের চিরাচরিত অভ্যাস, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তো এরকম জিনিস আমরা যত ঘাটাঘাটি করব, গন্ধ কিন্তু ভাই সবারই আছে পিছনে। এই জন্য আমি টানতে চাই না। এই যে উনি একজনের কথা বললেন, আমি উনাদের দলের আরেকজনের কথা বললাম, এরকম আপনি খুঁজলে সব দলেই পাবেন, সব দলেই। তো সুতরাং আমির হামজা সাহেব যদি আজকে তার 14 গোষ্ঠী আওয়ামী লীগ হওয়ার কারণে আপনাদের এমপি হতে পারে, তো আরেকজন আওয়ামী পরিবারের হয়ে এমপি হলে অসুবিধাটা কথাই? আপনাদেরটা হালাল, আরেকজন করলে হারাম। ভাই এই লজিক কেন দেখেন আপনারা? হাদিস সবার জন্য সমান, কুরআন সবার জন্য, সকল মুসলমানের জন্য। বিষয়টা এমন না যে আপনাদের জন্য আলাদা হাদিস আল্লাহর নবী নিয়ে রেখে গেছেন, তাই না? এটা বুঝতে হবে। দ্বিতীয়, উনি বললেন মিটিং এর কথা। দেখেন, চেয়ার ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, চেয়ার ইজ এ পোর্টফোলিও। আজকে রাসেল ভাই যে চেয়ারে আছেন, এটার ভ্যালুটা আলাদা। উনি একটা ফর্মাল একটা টেলিভিশনের স্টুডিওতে আছেন, উনি চাইলে এখানে তুই তুকারি করতে পারেন না, কারণ এই চেয়ারে তুই তুকারি করার মতো কোনো সুযোগ নেই। কিন্তু বাইরে বের হয়ে আমি ওনার বয়সে ছোট, আমার ইউনিভার্সিটির বড় ভাই, উনি আমাকে তুই করে বলতে পারেন, পারেন না? কিন্তু এখন পারেন না কেন? একটা ফর্মাল স্টেজে আছে। তো এই জন্য একজন এমপি ওই টিওনো অফিসে গিয়ে উনার রুমে ঢুকে উনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো ইটস নট এ অর্ডার অফ প্রেসিডেন্সি। উনার বাড়িতে টিওনো আসছেন মেহমান খাইতে, উনি অবশ্যই ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন, ওয়েলকাম, স্বাগতম। এটা রাজনৈতিক কালচার হতে পারে, ইসলামিক কালচার, এটা ভালো, ঠিক না? কিন্তু ফর্মাল স্টেজে সেটা করা কোনোভাবেই লিগালাইজ করা কোনোভাবেই জায়েজ হতে পারে না। উনি যেভাবে এটাকে মানে একবারে বৈধ করেছেন, ভালো করেছেন, এভাবে তুলে ধরার চেষ্টা করেছেন, এটা কোনোভাবেই আসলে ঠিক হচ্ছে না। তো সুতরাং যেটা ভুল, যেটা দৃষ্টিকটু, যেটা আমাদের সমাজের সাথে যায় না, সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে, স্বীকার করতে হবে। কিন্তু উনাদের মধ্যে স্বীকার করার প্রবণতাটা খুব মানে কম, করতে চান না ওনারা। এই জিনিসটা আসলে আমাদের এখান থেকে। উনি যে বললেন নুরুল হক নূর এক এক সময় এক এক কথা বলে, একবার জামাতকে ভালো বলে। আমি তো বললাম ভাই, এরকম নেতার অভাব নাই কোন দলেই। আপনি ধরেন যে মানে একটা দল দেখাতে পারবেন না যে এরকম নেতা নেই। আমি তো উনাদের দলেরই কথা বললাম ভাই। উনি এখন পাক্কা ইসলামিক নেতা হয়ে গেছেন, আওয়ামী লীগের, যিনি 14 গোষ্ঠী আওয়ামী লীগ, তার বংশের আওয়ামী লীগের এমপি, মন্ত্রী সবই আছে। তো উনি তো জামাতের এমপি। তো সুতরাং আপনি সব দলেই পাবেন। আজকে বিএনপির একজন সংসদ সদস্য, যিনি ছাত্রলীগের নেতা ছিলেন, সভাপতি ছিলেন, আছে না? তো সুতরাং কোনো দলেই বাদ নেই। তো সুতরাং ওই আলোচনায় আমরা যেতে চাই না। অনেকে অনেক সময় অনেক কথাই বলে, সুতরাং এগুলো ঘাটাঘাটি করলে আলটিমেটলি আমাদের সবারই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনার সাথে আলাপ করতে চাই। সেটি হচ্ছে গতকালকে রংপুরে একেবারে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার। শুধুমাত্র বাসার ছাদে মাদক সেবনে বাধা দেয় এই হত্যাকাণ্ড হয়েছে বলে বলছেন যে একজন সনাতন ধর্মাবলম্বী 4 জন ছেলে মেয়েকে। এই ঘটনাটা আমি দেখেছি, আমরা সবাই। একই সাথে আজকেও সেই যদি বলি জামালপুরে গৃহবধূ মরদেহ উদ্ধার, আজকে কয়েকটি ঘটনা শুধু মরদেহ উদ্ধার। আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আপনার কেমন চলছে বলে মনে হয়? আইন শৃঙ্খলা পরিস্থিতি ইজ নট গুড। আমি যদি এক কথাই বলি, মানে আমাদের দলে থাকা অবস্থায় হ্যাঁ একবারে পরিষ্কার। এবং আমাদের যে প্রত্যাশা ছিল, যে এক্সপেকটেশন ছিল যে এই 6 মাসে আইন শৃঙ্খলার যে উন্নতি অগ্রগতি হবে, সেটা হয় নাই, অনেস্টলি বলছি। আর এই রংপুরের যে ঘটনা, এই ঘটনা আমরা যতটুকু জেনেছি, এবং আমার বিশ্লেষণ হচ্ছে এই সকল ঘটনার পিছনে পতিত স্বৈরাচারের যারা এদেশীয় এজেন্ট, চর,
তারা দায়ী, এবং তারা এই দেশটাকে তো তাদেরকে একটা- ধরছে না শেষ করি, এই দেশটাকে একটা অস্থিতিশীল অবস্থার দিকে নিয়ে যাওয়ার জন্য ব্যাপক পায়তারা করছে। কেন? এবং দেখবেন যে টার্গেট করে তারা ভিন্ন ধর্মাবলম্বী যারা হিন্দু বা অন্য ধর্মের যারা, তাদেরকে তারা কিন্তু টার্গেট করে এই কাজগুলো করার চেষ্টা করছে, যাতে বহির্বিশ্ব এবং ভারতে দেখাতে পারে যে বাংলাদেশে ভিন্ন ধর্মাবলম্বীরা শান্তিতে নেই, ভালো নেই, তাদের নিরাপত্তা নেই। মানে একই সাথে তারা কি করবে? যাদেরকে শেষ করি, গ্রেফতার করেছে তারা তারাও অবসন্নতা তারা দেখাবে। সরকারের উপরে একটা চাপ তৈরি করার চেষ্টা করছে, যেহেতু ইতিমধ্যে জনাব তারেক রহমানের যে ভারত সফর, এই সফর কিন্তু অনেকটাই অনিশ্চিত বলা যায়। এবং আমাদের এই 6 মাসে যদি আপনি অগ্রগতির কথা বলেন, সবচাইতে বড় অগ্রগতি এই সরকারের যে একটা মেরুদণ্ড সম্পূর্ণ কূটনীতি এই 6 মাসে তারা দাঁড় করাতে পেরেছেন। আজকে দেখেন, যখন ভারতীয় হাই কমিশনার বাংলাদেশে আসলেন, প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন, ভারতের সফরের জন্য তাকে আমন্ত্রণ জানানো হলো। প্রধানমন্ত্রী কিন্তু ওই যে একটা কথা আছে না গ্রামে, যে নাচতে নাচতে অ্যাকসেপ্ট করা, গ্রহণ করা, তিনি কিন্তু ওই নাচতে নাচতে গ্রহণ করে নাই। তিনি কি করলেন? পাল্টা কন্ডিশন জুড়ে দিলেন যে ইয়েস অফকোর্স আমরা যেতে পারি ইন্ডিয়া, আমরা সম্পর্ক চাই, তবে সেটা ন্যায্যতার ভিত্তিতে। আমরা ইন্ডিয়া যাওয়ার আগে আপনারা আমাদের বাংলাদেশ থেকে পলাতক সেই খুনি হাসিনাকে ফেরত দেন, হাদি হত্যার আসামিদের ফেরত দেন। তিনি কিন্তু পাল্টা কন্ডিশন দিয়েছেন। আপনি বলেন তো, এই 54 বছরে যারা বিগত সময় ক্ষমতায় ছিল, তারা এই পাল্টা ভারতকে কন্ডিশন দেওয়ার মতো হিম্মত কি রেখেছিল? রাখে নাই। বল কিন্তু এখন ইন্ডিয়ার কোর্টে। তো সুতরাং ইন্ডিয়া কিন্তু এটা ভালোভাবে গ্রহণ করতে পারে নাই বা নিতে পারছে না, যে বাংলাদেশ হঠাৎ করে মানে এই যে মেরুদণ্ড সম্পূর্ণ ওলা হয়ে গেল, এটা তারা মানতে পারছে না। এই জন্য আমাদের এই সরকারকে বাংলাদেশকে চাপে রাখার জন্য, থ্রেটে রাখার জন্য তারা এরকম একটা অবস্থা তৈরি করে এই ঘটনাগুলো আমার ঘটিয়ে কিন্তু প্রশ্ন হলো ফারুক, যদি এরকম পরিস্থিতি যদি এই পতিত সরকার হ্যাঁ। বা পতিত স্বৈরাচারের কেউ করে থাকে, তাহলে প্রশাসন এদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে আমি তো সেটাই বলেছি, প্রশাসনের ব্যর্থতা পদে পদে। আমরা বললাম না যে এই প্রশাসন যন্ত্রের অনেক জায়গায় এখনো আওয়ামী লীগ এবং এই ভারতীয় এজেন্টরা এখনো বসা, তাদের সরাতে পারে নাই। অনেককে আমরা সরাতে পেরেছি, বাট গণঅভ্যুত্থানের পরে আমাদের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা অনুযায়ী সেই ভারতের দালালদের আমরা সরাতে পারি নাই। এই যে ভারতীয় দালাল যারা, এরা একটু সুযোগ পাইলে তো দেশটাকে বিপদে ফেলার জন্য চেষ্টা করে, এবং তাদের এই চেষ্টার বহিঃপ্রকাশ হচ্ছে এই ঘটনাগুলো। সুতরাং এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ ফারুক হাসান। সিভিক রয়্যাল রিসর্ট, কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ।